প্রচন্ড গরমের মধ্যেই সোনালী এবং টুম্পা বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়। বিয়ের প্রথম দিনই তাদের শাশুড়ি মা রান্নাবান্না এবং সংসারের সমস্ত দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেয়। আর যেহেতু গরমের মধ্যে রান্নাবান্না করা খুবই কষ্টকর ব্যাপার হওয়ায় সোনালী এবং টুম্পা বাড়ির দুই নতুন বউ ঠিক করে তারা ভোরবেলা ঘুম থেকে উঠেই সমস্ত রান্নাবান্না করে রাখবে, যাতে সারাদিনের মধ্যে তাদের আর রান্নাঘরে যেতে না হয়। যেমন ভাবনা তেমনই কাজ। পরের দিন ভোর 4টের সময় বাড়ির দুই নতুন বউ ঘুম থেকে উঠে পড়ে। তারা বাড়ির সমস্ত কাজ মিটিয়ে রান্নাঘরে যায়। ধীরে ধীরে তারা সারাদিনের সমস্ত রান্না করতে শুরু করে। ডাল, ভাত, রুটি, 4-5 রকমের তরকারি, চাটনি সমস্ত কিছু তারা রান্না করে রেখে দেয়। উফ, এত কাজকর্ম একসাথে করতে গিয়ে আমরা তো হাঁপিয়ে গেলাম। এখনো তো বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। চলো, আমাদের তো রান্নাবান্না সবই হয়ে গেছে, আমরা দুজনে একটু আরাম করি। সবাই ঘুম থেকে উঠলে খাবার খেতে দেব। এই বলে সোনালী এবং টুম্পা আবার নিজেদের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। প্রায় 1-1.5 ঘন্টা পর তারা যখন বুঝতে পারে বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তখন তারা আবার রান্নাঘরে যায়। কিন্তু খাবার পরিবেশন করতে গিয়ে তারা রান্নাঘরে কোনো খাবার খুঁজে পায় না। খাবারের সবকটা পাত্র একেবারে ফাঁকা অবস্থায় পড়ে থাকে, যা দেখে তারা একেবারে আকাশ থেকে পড়ে। কিছু বুঝে না পেয়ে তারা তাদের শাশুড়ি মায়ের কাছে চলে যায়। বলছি মা, ভোরবেলা উঠে আমরা দুজনে অনেক রকমই রান্না বান্না করেছিলাম, কিন্তু এখন রান্নাঘরে গিয়ে দেখছি কোনো খাবার নেই। খাবারগুলো কোথায় গেল বলুন তো? খাবারগুলো কোথায় গেল বলতে, খাবারগুলো আমি খেয়ে ফেলেছি। তোমরা যা অল্প অল্প পরিমাণে খাবার রান্না করেছিলে, ওগুলো দিয়েই আমি কোনো রকমের সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। কিন্তু এখনো আমার খুব খিদে পাচ্ছে। তোমরা তাড়াতাড়ি আবার কিছু রান্না করো, খুব গরম লাগছে আমার। একটু ঠান্ডা জাতীয় কিছু খাবার রান্না করো তো দেখি। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালী এবং টুম্পা দুজনে একেবারে আকাশ থেকে পড়ে। আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন? আমরা তো 7-8 জনের খাবার রান্না করে রেখেছিলাম। শুধু তাই নয়, আমরা 4 বেলার খাবার একসাথে রান্না করে রেখেছিলাম। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার টিফিন, রাতের ডিনার সব আলাদা আলাদা করে রান্না করে রাখা হয়েছিল। আর আপনি বলছেন ওই খাবারগুলো আপনি ব্রেকফাস্ট হিসেবে সবই খেয়ে ফেলেছেন? তোমাদের সাথে মজা করার মতো সময় আমার হাতে নেই। তোমরা হয়তো জানো না, আমি একটু খেতে ভালোবাসি। আর ওইটুকু অল্প অল্প করে রান্না করলে কিন্তু চলবে না। রান্নাঘরের পাশে গিয়ে দেখো, একটা ঘর আছে, ওখানে বড় বড় হাঁড়ি কড়াই সবই রাখা আছে। আমাদের বাড়িতে কিন্তু ওই বড় বড় হাঁড়ি কড়াইতেই রান্না হয়। টুকটুকি দেবীর কথা শুনে সোনালী এবং টুম্পা খুব ভালো মতোই বুঝতে পারে তাদের শাশুড়ি মা ভীষণই পেটুক প্রকৃতির, যার ফলে তারা দুজনেই খুবই বিপদে পড়ে। কারণ ভোরবেলা ঘুম থেকে উঠে 3-4 বেলার খাবার রান্না করে রাখার পরও গরমের মধ্যে আবার তাদের রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হয়। এ তো ভারী জ্বালাতনে পড়লাম রে। ভেবেছিলাম ভোরবেলা একসাথে রান্না বান্না করে নিলে সারাদিনের ছুটি, কিন্তু এখন তো দেখছি আমাদের সারাদিন রান্নাঘরে ডিউটি দিতে হবে। এত বড় বড় হাঁড়ি কড়াই দেখে মনে হচ্ছে আমরা কোনো বিয়ে বাড়ির কন্ট্রাক্ট নিয়েছি। এভাবেই রাগে গজগজ করতে করতে টুম্পা এবং সোনালী দুই বৌমা তাদের পেটুক শাশুড়ি মায়ের জন্য রান্নাবান্না করতে থাকে। কিন্তু গরমে তারা ভীষণ পরিমাণে ঘামতে থাকে। আর যেহেতু তারা লাভ ম্যারেজ করে, অর্থাৎ নিজেদের পছন্দের ছেলেকে বিয়ে করে, তাই তারা নিজেদের বাপের বাড়ির পরিবারকেও নিজেদের সমস্যার কথা বলতে পারে না। পেটুক শাশুড়ি মায়ের জ্বালায় সকাল থেকে রাত পর্যন্ত তাদের দুই বউকে রান্নাঘরেই থাকতে হয়। আর প্রত্যেক দিন তারা ঘেমে একেবারে জল হয়ে যায়। একদিন যখন দুই বৌমা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে, তখন তাদের শাশুড়ি মা রান্নাঘরে দুটো বড় বড় বালতি নিয়ে যায়। বৌমা, আমার ভীষণ গরম লাগছে। গরমে কেমন ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছ? এই গরমে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। তোমরা আমার জন্য 2 বালতি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে দাও। শরবত খেয়ে একটু শরীরটা ঠান্ডা করতে হবে। এই গরমের জন্য আপনার শরীর খারাপ করছে, নাকি কারি কারি খাবার খেয়ে আপনার শরীর খারাপ করছে? না, মানে বলছি, এখানে তো 10 লিটারের দুটো বালতি আছে। আপনি 20 লিটার শরবত বানাতে বলছেন। 20 লিটার শরবত আপনি খাবেন, নাকি শরবত দিয়ে স্নান করবেন? এই, তোমরা কি আমার সাথে মশকরা করছো? এই গরমে ডাক্তার বলেছে যত বেশি সম্ভব জল খেতে, কিন্তু আমার তো শুধু শুধু জল খেতে ভালো লাগে না। তাই আমি এবার থেকে প্রত্যেক দিন বেশি করে শরবত খাবো। ফ্রিজে বরফ আছে, একদম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দাও।
এই বলে টুকটুকি দেবী তাড়াতাড়ি রান্নাঘরের বাইরে বেরিয়ে যায়, কারণ রান্নাঘরের ভেতরে ভীষণই গরম লাগে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, ইস, শাশুড়ি মায়ের ঘর থেকে কেমন বাজে একটা গন্ধ বেরোচ্ছে, কেন বলতো? শাশুড়ি মা কি করছে? এই বলে সোনালি এবং টুম্পা যখন তাদের শাশুড়ি মায়ের ঘরের দিকে উকি মারে, তখন তারা ভীষণ জোরে জোরে পাদ মারার আওয়াজ শুনতে পায়, যা দেখে সোনালি এবং টুম্পা একেবারে অবাক হয়ে যায়। আসলে টুম্পা দেবী যেহেতু গরমের মধ্যে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করে, তাই সে সারাদিন বারে বারে পাদ মারতে থাকে। তবে প্রত্যেকবার পাদ মারার পর সে সারা ঘরে রুম ফ্রেশনার ছড়াতে থাকে। ইস, কি বাজে গন্ধ! এই গরমের মধ্যে আপনি প্রত্যেকদিন বেশি বেশি মাছ মাংস ভাত তরকারি খাচ্ছেন, সেই জন্য আপনার খাবার হজম হচ্ছে না। আমাদের কিন্তু এই গরমে খুব কম পরিমাণে খাবার খাওয়া দরকার। আপনার তো পেটের রোগ হয়ে যাবে দেখছি। এই, তোমরা আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। গরমকালেই আমার খাবার খুব ভালো হজম হয়, বরং শীতকাল কিংবা বর্ষাকালে আমি তো কিছু খেতেই পারি না। আমার পেটে গ্যাস হচ্ছে গরমকালের জন্য নয়, বরং তোমাদের জন্য। তোমরা নিশ্চয়ই ঠিকঠাক ভাবে রান্না করতে পারছো না, সেই জন্য আমার এত গ্যাসের প্রবলেম হচ্ছে। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালি এবং টুম্পা দুই বউয়ের ভীষণই রাগ হয়, তাই আজকে তারা রাত্রিবেলা কিছুতেই রান্নাবান্না করবে না বলে ঠিক করে। সন্ধ্যাবেলা বিজয় এবং সঞ্জয়ের অফিস ছুটি হওয়ার আগে সোনালি এবং টুম্পা তাদের ফোন করে বলে, বলছি বিজয়, আমার আর টুম্পা দুজনেরই কিন্তু গরমের মধ্যে খুব শরীর খারাপ করেছে। তোমাদের পেটুক মায়ের জ্বালায় আমাদের সারাদিন গরমে রান্নাঘরেই থাকতে হয়, কিন্তু আজকে রাত্রিবেলা আমরা আর রান্না করতে পারবো না। তোমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসো। এমন কথা শুনে বিজয় এবং সঞ্জয় দুই ভাই ভীষণই ভয় পেয়ে যায়। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের জন্য বাইরে থেকে খাবার কিনতে গেলে আমাদের এক মাসের স্যালারি একবারই তো শেষ হয়ে যাবে। আমরা 1 প্লেট করে বিরিয়ানি খেলে মা তো 20 প্লেট বিরিয়ানি একা খাবে। দরকার নেই বাবা, তোমরা বাড়িতেই রান্না করো। তোমরা তোমাদের স্ত্রীদের কষ্ট একটুও বুঝতে চাও না। সারাদিন তো এসিতে বসে অফিসের মধ্যে কাজ করো, তোমরা বুঝবে কিভাবে রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে কেমন কষ্ট হয়? আজকে আমরা কোনো রান্না করব না, তোমরা বাড়িতে এসে তোমাদের পেটুক মায়ের জন্য রান্না করবে। আরে বাবা, রাগ করো না। আমরা জানি তোমরা দুই বউ খুবই কষ্ট করো, কিন্তু মা তো একটু খেতে ভালোবাসে, তাই আমরা মাকে কিছু বলতেও পারি না। তবে তোমরা চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা এসি কিনবো, আর ওই এসিটা আমরা রান্নাঘরে লাগিয়ে দেবো। তাহলে তোমাদের আর মায়ের জন্য বেশি বেশি রান্না করতে কোনো সমস্যা হবে না। এমন কথা শুনে সোনালি এবং টুম্পা দুজনেই খুবই খুশি হয়, তাই তারা তখনই আবার খুশি মনে রান্নাঘরে রান্না করতে চলে যায়। বলছি বৌমা, 20-25টা পরোটা এক্সট্রা বানাবে তো। আজকাল আবার গরমের মধ্যে আমার সারা রাত ঘুম হচ্ছে না। রাত জেগে থাকলেই আমার আবার খুব খিদে পায়। রাত্রিবেলা রান্নাঘরে এসে তো কোনো এক্সট্রা খাবারও পাওয়া যায় না। বাড়িতে আপনার মতো একজন পেটুক শাশুড়ি থাকলে কখনো এক্সট্রা খাবার দাবার পাওয়ার কথা নয়। আপনার জন্য যত বেশি খাবার রান্না করি না কেন, তবুও খাবার কম পড়ে। এভাবেই মাঝে মধ্যে সোনালি এবং টুম্পা তাদের শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, কিন্তু তাতেও টুকটুকি দেবীর কিছু যায় আসে না। দেখতে দেখতে এভাবে কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে বিজয় এবং সঞ্জয় রান্নাঘরে লাগানোর জন্য একটা বড় এসি কিনে নিয়ে আসে, যা দেখে টুম্পা এবং সোনালি দুই বউ খুবই খুশি হয়। কিন্তু টুকটুকি দেবী সেই এসি কিছুতেই রান্নাঘরে লাগাতে দেয় না। তোরা তো বড্ড বড়লোকি চাল দেখাচ্ছিস। আমরা অত বড়লোক হয়ে যাইনি যে এখন আমরা রান্নাঘরে এসি লাগাবো। এক কাজ কর, এই এসিটা আমার বেডরুমে লাগিয়ে দে। এমনিতেই গরমের মধ্যে সবসময় আমার শরীর খারাপ করছে, ডাক্তার আমাকে ঠান্ডার মধ্যে থাকতে বলেছে। কিন্তু মা, তোমার জন্য অনেক বেশি বেশি খাবার রান্না করতে গিয়ে তোমার দুই বৌমার তো খুব কষ্ট হয়। তুমি তো জানো 40-42 ডিগ্রি গরমে রান্নাঘরে রান্না করতে গেলে অনেক কষ্ট হয়। তাই রান্নাঘরে এসিটা লাগালে ওদের দুজনের খুবই সুবিধা হবে। ও, তার মানে তোরা বলতে চাইছিস আমি পেটুক, আমি বেশি খাই, আমার জন্য তোদের বউকে অনেক বেশি করে রান্না করতে হয়। আজকে তাহলে তোরা আমাকে খাবারের খোঁটা দিয়েই ফেললি। ঠিক আছে, যা, আজ থেকে আমি বাড়ির কোনো খাবার মুখে তুলবো না। ছেলে মেয়েকে বড় করে শেষ পর্যন্ত এই কথা শুনতে হলো। এভাবেই টুকটুকি দেবী কান্নার নাটক করতে শুরু করে, যা দেখে বিজয় এবং সঞ্জয়ের কিছু করার থাকে না। তারা নতুন কিনে নিয়ে আসা এসি তাদের মায়ের ঘরেই বসিয়ে দেয়। এতে করে টুকটুকি দেবী খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে সোনালি এবং টুম্পা দুজনেই খুবই রেগে যায়। তাই তারা এবার তাদের পেটুক শাশুড়ি মাকে জব্দ করবে বলে ঠিক করে। পরের দিন থেকে সোনালি এবং টুম্পা রান্নার সমস্ত উপকরণ নিয়ে তাদের শাশুড়ি মায়ের ঘরেই রান্না করতে চলে যায়।
আমরা এই গরমের মধ্যে আর রান্নাঘরে কিছুতেই রান্না করতে পারবো না। আপনি তো এসিটা রান্নাঘরে লাগাতে দিলেন না, তাই আমরা ঠিক করেছি এবার আপনার এসি ঘরে বসে আমরা রান্না বান্না করব। এমন কথা শুনে টুকটুকি দেবী রেগে যাওয়ার বদলে ভীষণই খুশি হয়। বাহ, এতে তো আমারই সুবিধা হবে। তোমরা একদিকে রান্না করবে আর একদিকে আমি খেতে থাকবো। আমাকেও আর কষ্ট করে এসির বাইরে বেরিয়ে খাবার নিয়ে আসতে হবে না। নাও নাও, তোমরা তাড়াতাড়ি রান্না শুরু করো। খুব খিদে পেয়েছে আমার। এবার তো আমার ঘরে এসি আছে, আমি এবার আরো বেশি করে খাবার খেতে পারবো। এই শুনে সোনালী এবং টুম্পার রাগ হলেও তারা চুপচাপ রান্না বান্না করতে শুরু করে দেয়। কিন্তু শাশুড়ি মায়ের ঘরে রান্না করতে গিয়ে তারা দুজনে ভীষণই বিপদে পড়ে, কারণ তাদের রান্না শেষ হতে না হতেই টুকটুকি দেবী সেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু একদিন সোনালী প্রেসার কুকারে যখন মাটন রান্না করে, সেই মাটনের সুগন্ধে টুকটুকি দেবী কিছুতেই অপেক্ষা করতে পারে না। তাই সোনালী প্রেসার কুকার গ্যাস ওভেন থেকে নামানো মাত্রই টুকটুকি দেবী প্রেসার কুকারের ঢাকনা খুলে একসাথে 4-5টা মাংসের পিস মুখের মধ্যে ভরে নেয়। কিন্তু যেহেতু প্রেসার কুকারের তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই একসাথে অতগুলো মাটনের পিস খেতে গিয়ে টুকটুকি দেবীর মুখ একেবারে পুড়ে যায়। ওরে বাবারে, মরে গেলাম। মাংস এত গরম কেন? আমার ঠোঁট, জিভ, গলা সব পুড়ে ছাই হয়ে গেল। বৌমা, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। টুকটুকি দেবীর এতই কষ্ট হয় যে সে কথা পর্যন্ত বলতে পারে না। তখনই সোনালী এবং টুম্পা তাদের শাশুড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় টুকটুকি দেবীর ভীষণ বাজে রকম ভাবে জিভ পুড়ে গেছে, তাই এখন অন্ততপক্ষে 1 মাস সে কোনো রকম সলিড খাবার খেতে পারবে না, নাইবা সে কোনো ঝাল খাবার কিংবা মশলা জাতীয় খাবার খেতে পারবে। 1 মাস তাকে শুধুমাত্র লিকুইড খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। 2-1 দিন পর টুকটুকি দেবীকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। ভালো হয়েছে, খাবারের লোভ করতে গিয়ে এবার আপনার খাওয়াটাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। না, একদম কথা বলার চেষ্টা করবেন না। ডাক্তার কিন্তু আপনাকে 1 মাস কথা বলতেও বারণ করেছে। চুপচাপ বসুন, আমি অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে এসে দিচ্ছি, খেয়ে নেবেন। এভাবে টুকটুকি দেবীর খাওয়া দাওয়া সম্পূর্ণ রকম ভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ একটানা শুধুমাত্র পানীয় জাতীয় খাবার খেয়ে তাকে থাকতে হয়। কিন্তু এতে করে একটা বড় সুবিধা হয়, তার অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস একেবারে শেষ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরও টুকটুকি দেবী চাইলেও আর বেশি খাবার খেতে পারে না। তাছাড়া মুখ পুড়ে যাওয়ার ভয়ে সে খাবার দেখে আর পাগলামি করতেও ভয় পায়। এখন সে অন্যান্য সাধারণ মানুষের মতোই পরিমাণ মতো খাবার খায়। এভাবেই সোনালী এবং টুম্পা গরমে তাদের পেটুক শাশুড়ি মায়ের জ্বালাতন থেকে মুক্তি পায়। সন্দীপুর খুবই ছোট গ্রাম ছিল। সেখানকার বেশিরভাগ লোকজন চাষাবাদের সঙ্গে যুক্ত ছিল। আধুনিক কালচার, ওয়েস্টার্ন ড্রেস, ক্লাব, পার্টি এসব থেকে তারা অনেকটাই অপরিচিত ছিল। গ্রামটিতে একটি মাত্র স্কুল ছিল, আর সেখানে সমস্ত গ্রামের ছেলেমেয়েরাই পড়াশোনা করত। একদিন চৈতালি দেবী 5ম শ্রেণীর ক্লাস নিতে এসেছিল, আর সে রোমানা নামে একটি মেয়েকে দেখে বলে, এই তুমি, এই যে তোমাকে বলছি, স্ট্যান্ড আপ। এই পিনাকি, এবার মজা হবে। দেখ, রোমানাকে দাঁড়াতে বলেছে, কিন্তু ও বুঝতে পারেনি, আর ও এখনো বসেই আছে। স্ট্যান্ড আপ মানে ম্যাডাম দাঁড়াতে বলছে, এটাও বুঝতে পারেনি। এবার ম্যাডাম ওকে কি করে দেখ শুধু। এমা, তাহলে তো আমাদের রোমানাকে বলে দেওয়া উচিত। আমি শুনেছি চৈতালি ম্যাডাম খুব রাগী, আর যাকে শাস্তি দেন সে 1 সপ্তাহ স্কুলে আসতেই পারে না। এই তুই চুপ কর তো, ও শাস্তি পাওয়াই উচিত। ও এত বড় মেয়ে হয়ে গেছে, এখনো কেন আমাদের সঙ্গে পড়বে? আচ্ছা আমি বলি, ওর কি মাথায় একটু বুদ্ধি নেই? আমি শুনেছি ও নাকি আমার দিদির সঙ্গে পড়তো, আর আমার দিদির এখন বিয়ে হয়ে 2টো ছেলে মেয়ে হয়ে গেছে। মেয়েগুলি ঠিকই বলছিল। রোমানার মাথা খুবই মোটা ছিল। সে প্রতি বছরই ক্লাসে 2-3 বার করে ফেল করত। পড়াশোনা বলতে সে ইংরেজি তো দূরের কথা, বাংলাও ভালোভাবে বুঝতে পারত না। আর এখন তার বয়সও বেশ অনেকটাই হয়ে গিয়েছিল। তাকে দেখলে ক্লাস 5-এ পড়ে বলে মনেই হতো না। আর সে ক্লাস 5-এর ব্যাচে বসেছিল, তাই চৈতালি ম্যাডাম তাকে দাঁড়ানোর জন্য বলছিল। কিন্তু রোমানা ম্যাডামের ইংরেজি না বুঝতে পেরে সে সেখানেই বসেছিল। তখন চৈতালি ম্যাডাম তার কাছে এসে বলে,
আরে আমি তোমাকে দাঁড়াতে বললাম আর তুমি এখনো বসে আছো? আমার কথা কি তুমি শুনতে পাও না নাকি? না মানে ম্যাডাম, আপনি ওদের দিকে তাকিয়েছিলেন তো, তাই আমি ভেবেছি আপনি ওদেরকে বলছেন। বলুন না ম্যাডাম, কি হয়েছে? কি আবার হবে? তুমি এখানে এই ক্লাসে বসে এদের সঙ্গে কি করছো? তুমি তোমার ক্লাসে যাও, তোমার তো অন্য ক্লাস। ম্যাডাম এটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসের সকল স্টুডেন্টরা হেসে ফেলে। আসলে রোমানা ক্লাসে স্কুলের শাড়ি পরেছিল, যেখানে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রীরা মিনি স্কার্ট পরেছিল। রোমানা চুপ করেই ছিল। রোমানাকে চুপ করে বসে থাকতে দেখে এবং সকলকে হাসাহাসি করতে দেখে ম্যাডাম ক্লাসের একটি মেয়েকে ডেকে তাকে ব্যাপারটি জিজ্ঞাসা করে। মেয়েটি সবকিছু বলতে থাকে। সবকিছু শোনার পর চৈতালি ম্যাডাম বলে, আরে এতে হাসার কি আছে? ওর শাড়ি পরার বয়স হয়ে গেছে, তাই ম্যাডামরা পড়তে বলেছেন। আর আমিও কিভাবে জানবো যে ও এই ক্লাসেই পড়ে? কিন্তু তুমি একই ক্লাসে বারবার কিভাবে ফেল করো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। যাই হোক বাবা, ওসব বাদ দাও, সিট ডাউন। কি বললেন ম্যাডাম? সিট দ্বারা ডাউন করে দেবেন? কি বলছো কি? সিট ডাউন মানে সিট দ্বারা ডাউন করা? ও মাই গড, আমি এবার বুঝলাম তুই কেন বারবার ক্লাসে ফেল করিস। আমার তো মনে হয় তুই জীবনেও পাশ করতে পারবি না। যা বেরিয়ে যা আমার ক্লাস থেকে। পুরো আধ ঘন্টা লস করে দিল আমার। রোমানাকে সমস্ত স্যার ম্যাডামরাই তাদের ক্লাস থেকে বের করে দিত। সে প্রতিদিনের মতো সেদিনও মন খারাপ করে বাড়ি চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রোমানার রেজাল্ট আউট হয়েছিল এবং সে প্রতি বছরের মতো সে বছরও ক্লাস 5-এ ফেল করে। সেই রেজাল্ট নিয়ে মনমরা করে বাড়ি ফিরছিল। তখন শোভন নামের একটি ছেলে তার সামনে এসে দাঁড়ায়। দেখো রোমানা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি। তুমি প্লিজ একটু দাঁড়াও। দেখো, আমি পুলিশ টুলিশ কিছুই নই, আর আমাকে নিয়ে মজা করতে আসবে না। কি বলবে? আমি 5-এ আবারও ফেল করেছি এই কথা বলবে, তাই তো? আর হ্যাঁ, আমি ফেল করেছি, তাতে তোমার কি? আরে আমি তোমাকে পাস ফেলের কথা কখন বললাম? 5-এ ফেল মানে তুমি 5-এই পড়ো নাকি? ও মাই গড, সেই জন্যই আমি তোমাকে প্লিজ বললাম আর তুমি পুলিশ শুনলে। আমি তো ভেবেছিলাম তুমি নার্সারি স্কুলের ম্যাডাম। আমার তো ভেবেই হাসি পাচ্ছে। এ কি অবস্থা? হ্যাঁ, হেসে নাও। আর বুঝেই যখন গেছো, তাহলে এখান থেকে যাও। আমার ভালো লাগে না। এমনিও এই বছর ম্যাডামরা আমাকে আর স্কুলে ভর্তি নেবে না বলেছে। আরে আরে দেখো, রাগ করো না। আমি তোমার সঙ্গে মজা করছিলাম। আসলে ওটা ম্যাটার নয়। আমার কথাটা একবার শোনো প্লিজ। ও সরি, তোমাকে প্লিজ বললে আবার পুলিশ ভাববে। আমি বলছি শোনো না, আসলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। সে তুমি 5-এ ফেল করো আর ক্লাস 2-এই পড়ো না কেন, আমার তোমাকেই চাই। শোভন ওখানকারই একটি সরকারি অফিসে কাজ করত, আর সে রোমানাকে প্রতিদিন যেতে আসতে দেখত। তাকে তার ভালোও লাগতো। শোভন এগুলো সবটাই রোমানাকে জানায়, আর এভাবেই সেদিন শোভন রোমানাকে প্রপোজও করে। এমনকি সে রোমানার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবার কথা জানায়। এটা শুনে রোমানা হেসে ফেলে এবং সে বলে, এ তুমি কি বলছো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের ব্যাপার আলাদা। আর সেখানে আমার মতো 5-এ ফেল করা মেয়েকে তুমি বিয়ে করবে? আমার তো ভেবেই হাসি পাচ্ছে। এই তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো, তাই তো? না রোমানা, আমি আর কি করিনি। আমি সত্যি সত্যি বলছি। আর তুমি যেমনই হও না কেন, আমার তোমাকে খুবই ভালো লাগে। কিন্তু সে তো সবই ঠিক আছে, পরে আবার আমাকে নিয়ে তোমার বাড়িতে কোনো সমস্যা হবে না তো? এই মানে আমি গ্রামের মেয়ে, এখন তোমার বাবা মায়ের যদি আপত্তি থাকে? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে নেব। তুমি শুধু হ্যাঁ বললেই হবে। শোভনের কথা শুনে রোমানা রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই শোভন রোমানার বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠায়। শোভনের পরিবার খুবই ভালো হওয়ায় রোমানার বাবা মায়ের বিয়েতে কোনোই আপত্তি থাকে না। শোভন তার মা কামিনী দেবী এবং তার বাবা প্রদীপ বাবুর সঙ্গে বাস করত। রোমানাকে দেখতে ভালো হওয়ায় তাদেরও বিয়েতে কোনো আপত্তি ছিল না। শেষ পর্যন্ত তাদের বিয়ে ঠিক হয়ে যায় এবং দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের পরের দিন থেকে রোমানা একাই বাড়ির সমস্ত কাজ করা শুরু করে দেয়। এমনই একদিন রোমানা সকলকে খাবার খেতে দেয়।
খাবার দেখে কামিনী দেবী বলে, আরে বৌমা, এসব তুমি কি খাবার বানিয়েছো? এ মাছি, কি সব শাকসবজি, আলু পটলের তরকারি? ওয়াক্তো, আমার তো এগুলো দেখেই বমি পাচ্ছে। তোমার বমি পেলে বাইরে গিয়ে করে আসো। বৌমা, তুমি আমাকে দাও। আহ, কি দারুণ গন্ধ বের হচ্ছে। কতদিন পর আজ এগুলো খাবো। ওই হোটেলের কেনা খাবার খেয়ে খেয়ে আমার তো পেট একেবারে পচে গেছে। কি সুন্দর সবুজ সবুজ শাক পাতা, আমার তো দেখেই খিদে বেড়ে গেছে। তুমি একটু চুপ করো, এগুলো কোনো খাবার নয়। এগুলো আবার মানুষে খায় নাকি? এগুলো তো গরু ছাগলে খায়। নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমরা স্মোকি চিকেন, মাটন ভুনা, রেশমি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, বাটার পনির মশলা, মাটন দো পেঁয়াজা এসব খাই। এসব আবার কি খাবার? আমি এগুলোর নাম কখনোই শুনিনি। তবে নাম শুনে মনে হচ্ছে এগুলো মাংস দিয়েই তৈরি। আর আমি যতদূর জানি বেশি মাংস খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। আমাদের গ্রামে মাছের ঝাল, চুনো মাছের টক, লাউ চিংড়ি সকলে এগুলোই খায়। চুপ করো, আর কিছু বলতে হবে না। 5-এ ফেল করা মেয়ে আর কত কি শুনবো। ওই জন্যই তো এই ছেলেটাকে বলেছিলাম গ্রামের মেয়েকে বিয়ে করিস না। এ যে এরকম মূর্খ মেয়েকে বিয়ে করবে সেটা কিভাবে জানবো? কি বলছেন মা? আমি মূর্খ? না, আমি মূর্খ নই। আমি 5-এ ফেল করেছি, তাতে কি হয়েছে? স্কুলে তো পা দিয়েছি। এখন আপনি আমাকে কোনো মতেই মূর্খ বলতে পারবেন না। হ্যাঁ, আমি ইংরেজি লিখতে পারি না ঠিকই, আপনি বললে আমি এক্ষুনি বাংলায় লিখে দেখিয়ে দিতে পারবো। এই বলে রোমানা তার নাম লিখে কামিনী দেবীকে দেয়। এটা দেখে কামিনী দেবী রোমানার উপর আরো রেগে যায়। সে গ্রামের মেয়ে, এটা কামিনী দেবী জানতো, কিন্তু তার পড়াশোনার ব্যাপারে সে কিছুই জানতো না। শুধুমাত্র শোভনের রোমানাকে পছন্দ ছিল বলেই কামিনী দেবী তাকে বৌমা করে নিয়ে এসেছিল। কামিনী দেবী রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রোমানা সকলকে খাবার দিয়ে সে নিজে মাটিতে বসে খেতে শুরু করে। তাকে এরকম করতে দেখে প্রদীপ বাবু বলে, আরে বৌমা, তুমি মাটিতে বসে খাচ্ছ কেন? আমরা তো এখানে সবাই খাচ্ছি, তুমি এসো। আর জায়গা তো আছেই। না না, থাক, আসতে হবে না। আর এমনিতে ওর স্ট্যাটাস আমাদের সঙ্গে ম্যাচ করে না। আর চেয়ার টেবিলে শিক্ষিত শহুরে মানুষেরা খায়, যেখানে এর মতো 5-এ ফেল করা মেয়ে শোভা পায় না। এখন যদি তোমার মায়া হয় তাহলে তুমি তোমার মূর্খ বৌমার পাশে বসে খেতে পারো। না মা, এতে শিক্ষিতর কোনো ব্যাপার নেই। আসলে আমার টেবিলে বসে খাবার খেয়ে ঠিকঠাক হজম হয় না, তাই আমি এই মেঝেতে বসে খাচ্ছি। বাহ বাহ, অদ্ভুত যুক্তি। তোমার যুক্তির কাছে ডাক্তাররাও ফেল হয়ে যাবে। ভাগ্যিস তুমি স্কুলে পাশ করনি, তাহলে তুমি নিশ্চয়ই কোনো বিজ্ঞানী হতে। তোমার যদি এতই বুদ্ধি, তাহলে 1 যুগ ধরে স্কুলে ফেল করলে কেন? এটা শোনার পর কামিনী একেবারেই চুপ করে যায়। এটা শুধু সেদিনেরই ঘটনা ছিল না। কামিনী দেবী রোমানাকে প্রতিদিনই কোনো না কোনো কারণে অপমান করত। তার রান্না করা খাবারও সে খেত না, বাইরে থেকে ফাস্ট ফুড অর্ডার করেই খেত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কামিনী দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছিল। ডাক্তার তাকে দেখার পর বলে, চিন্তার কোনোই কারণ নেই, আপনার পেটে ফুড পয়জন হয়েছিল, আর তাই আপনার হঠাৎ করে এরকম শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু, কি করলে ভালো হবে সেটা তো বলুন। মানে আমার খুবই কষ্ট হচ্ছে, পেটের নাড়িটা কেমন যেন পুরো ব্যথা হয়ে আছে। তেমন কিছুই না, ওই শাকসবজি নিরামিষ জাতীয় খাবার খেতে হবে, আর পারলে মাটিতে বসে খাবেন, তাহলে আশা করি ডাইজেশনের কোনো সমস্যা হবে না। ডাক্তারের মুখে এরকম কথা শুনে কামিনী দেবী তার ভুল বুঝতে পারে। সে বুঝে যায় যে রোমানা এতদিন যা করত সবকিছুই সে ঠিক করত। কামিনী দেবী তার ভুলের জন্য মনে মনে অনুশোচনা করতে থাকে। সে রোমানার রান্না করা খাবার খাওয়া শুরু করে দেয়। রোমানার মতোই সে মেঝেতে বসে খাবার খেতে থাকে। এসব করার ফলে ধীরে ধীরে কামিনী দেবী সুস্থ হয়ে ওঠে। কামিনী দেবী আর রোমানাকে মূর্খ বলে তাচ্ছিল্য করে না। এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে।